তো রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বা এটাকে আমরা যদি নর্মালি চিন্তা করি, আমরা জাস্ট একটু এরকম দেখি। তো এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বলতে আসলে কি বুঝি আমরা। ধরো তোমার কাছে একটা একটা সরল রেখা বা একটা রেখাংশ আছে মূলত, ঠিক আছে? এটা একটা রেখাংশ। এখন ধরো তুমি এই রেখার প্রান্তবিন্দু দুইটা তুমি জানো, একটা প্রান্তবিন্দু হচ্ছে এ আর একটা প্রান্তবিন্দু বি। সাপোজ আমরা একটু বোঝার জন্য ভেবে নিলাম যে এই সম্পূর্ণ রেখাটার দৈর্ঘ্য মনে করো হচ্ছে 7 একক। জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার স্বার্থে, ঠিক আছে? তো এখন ধরো কোনো একটা বিন্দু আছে, যেই বিন্দুটা এই রেখাটাকে মনে করো সাপোজ এরকম জায়গাতে ভাগ করলো, ঠিক আছে? তো এই বিন্দুটাকে আমরা বলতেছি আর। তাহলে আর বিন্দুটা রেখাটাকে এই রেখাংশটাকে এমনভাবে ভাগ করলো যে দেখো এই প্রথম যে অংশটুকু আছে, এই প্রথম অংশটুকু মনে করো আমরা হচ্ছে একটু গেস করে নিই, মনে করো এটা হচ্ছে থ্রি থ্রি একক। আর এই পরের যে অংশটা আছে এটা একটু বড়, যেহেতু এটাকে বললাম 4 একক। ঠিক আছে? তাহলে কারণ টোটালটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য কত? 7। তা আমরা একটু ওরকম ভাবে চিন্তা করলাম যে আর যে বিন্দুটা আছে, এই আর বিন্দুটা এবি যে রেখাংশকে আছে, এবি রেখাংশকে কি করলো, এরকম ভাগে ভাগ করলো যে প্রথম ভাগে হচ্ছে 3 একক পড়লো আর দ্বিতীয় ভাগে হচ্ছে 4 একক। তো আমরা তখন এরকম বলতে পারি যে এই আর বিন্দুটা এবি রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? এই 3:4 এর মানেই হচ্ছে যে এই আর বিন্দুটা কোথায় আছে? এখানে। তার মানে এই দেখো এই রেখার প্রথম প্রান্ত বিন্দু হচ্ছে এ, দ্বিতীয় প্রান্ত বিন্দু হচ্ছে বি। তাহলে আমি যখন বলবো যে এ বি রেখাকে বা এ বি রেখাংশকে, ধরো এ বি রেখাকে আর বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অন্তর্বিভক্ত কথাটার একটা অর্থ আছে। অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত মানে হচ্ছে যে যে বিন্দুটা রেখাংশটাকে ভাগ করছে একটা নির্দিষ্ট অনুপাতে, সেই বিন্দুটা আসলে রেখার উপরে কোথাও আছে। ঠিক আছে? এটা হচ্ছে অন্তর্বিভক্ত। তাহলে আমি বললাম এ বি কে আর বিন্দুটা 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? তাহলে অন্তর্বিভক্তর মান হচ্ছে এই। তাহলে আমরা হচ্ছে আমাদের কাজ হবে কি এখন? কাজ হবে হচ্ছে যে ধরো তোমার কাছে এই যে এবি রেখাংশ আছে আর মনে করো হচ্ছে এই হচ্ছে সেই আর বিন্দু। তাহলে ধরো তুমি হচ্ছে মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক জানো, সাপোজ x1 y1। বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো জানো x2 y2। আর ধরো আর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম xy। তাই এই আর বিন্দুটাই হচ্ছে সেই বিভক্তিকারী বিন্দু। আর কত অনুপাতে ভাগ করছে? আমরা ধরে নিলাম যে m1:m2 অনুপাতে ভাগ করছে, অর্থাৎ এই এ থেকে আর পর্যন্ত, এই এ থেকে আর পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে কত? m1। আর আর থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে m2। তাহলে আমরা বলতে পারি যে আর বিন্দু এ বি রেখাকে এ আর ইস টু আর বি অনুপাতে অন্তর্বিভক্ত করে। এর মানেই হচ্ছে দেখো m1:m2। বা এটাকে তোমরা এভাবে লিখতে পারো এ আর ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু m1/m2। তাহলে এই এ বি রেখাংশকে আর বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে আমাদের কাজ হবে এখন মনে করো তোমার কাছে এই প্রান্তবিন্দু দুইটা ধরো তোমার কাছে দেয়া আছে জানা, যে একটা রেখাংশের প্রান্তবিন্দু দুইটা তুমি জানো, কত অনুপাতে ভাগ করছে সেটাও তুমি জানো, অর্থাৎ এম ওয়ান আর m2 এর মানও জানো। তোমাকে বের করতে হবে হচ্ছে যেই বিন্দুটা ভাগ করছে m1:m2 অনুপাতে, সেই বিন্দু অর্থাৎ এই আর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এমন হইতে পারে। অথবা হচ্ছে প্রান্তবিন্দু দুইটা দেওয়া, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, কত অনুপাতে ভাগ করছে সেটা বের করতে হবে। মূল কথা হচ্ছে আমাদের এখানে কি কি জিনিস আছে দেখো। একটা হচ্ছে প্রান্তবিন্দু থাকবে দুইটা, রেখার প্রান্তবিন্দু। একটা হচ্ছে মনে করো এরকম x1 y1 আর একটা হচ্ছে x2 y2। তাহলে রেখার দুইটা প্রান্তবিন্দু আছে। আর হচ্ছে যেই বিন্দুটা ভাগ করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক xy। আর কি? আর হচ্ছে কত অনুপাতে ভাগ করছে সেটা। তাহলে মূলত দেখো এখানে যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের এখানকার আলোচনার বিষয়। তাহলে হয় এমন হইতে পারে যে প্রান্তবিন্দু দুইটা জানা, কত অনুপাতে ভাগ করছে সেটা জানা, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হইতে পারে। অথবা তোমার হচ্ছে কত অনুপাতে ভাগ করছে সেটা জানা, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক জানা, একটা প্রান্তবিন্দু জানা, অপর প্রান্তবিন্দু বের করতে হইতে পারে। ঠিক আছে?
সো একটা অজানা জিনিস থাকলে আমরা অন্যগুলোর সাহায্যে তখন ওটা বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে খেয়াল করো, যে অন্তর্বিভক্তির ক্ষেত্রে মনে করো এই হচ্ছে এবি রেখাংশ, আর এই হচ্ছে মনে করো আর বিন্দু। অন্তর্বিভক্তির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, যেহেতু বিভক্তকারী বিন্দুটা ওই রেখাংশের উপরে কোথাও আছে, তাহলে আমরা বললাম যে এই প্রথম অংশটুকু M1 আর পরের অংশটুকু M2, অর্থাৎ দেখো এ থেকে আর পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে M1, আর আর থেকে বি পর্যন্ত এটা হচ্ছে কত, M2। তার মানে এই যে আমরা বলতে পারবো M1:M2। তাহলে এখানে একটা যে অন্তর্বিভক্তির ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি এইভাবে লিখি একটু নিচে নিচে, দেখো AR ডিভাইডেড বাই RB, AR ডিভাইডেড বাই RB, এখান থেকে মানে তুমি যখন এই জিনিসটা পড়বা যে AR দেন RB, তার মানে বোঝা যাচ্ছে যে এই আর বিন্দুটা আসলে AB এর ভিতরে কোথাও আছে। ঠিক আছে, যখন যখন আমরা এটা উচ্চারণ মানে পড়বো যে আর বিন্দু কিভাবে ভাগ করছে M1:M2 অনুপাতে, অর্থাৎ AR RB, তার মানে এই যে আর বিন্দুটা আছে, সেই আর বিন্দুটা খেয়াল করো যে AB এর মাঝখানে মানে ভিতরে কোথাও আছে। তো এটা হচ্ছে অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তির ক্ষেত্রে দেখবা জিনিসটা এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেখাটা AB, তাহলে এই AB এর ভিতরেই কোথাও আর আছে। হ্যাঁ, AR RB, তাহলে পড়লেই বোঝা যাবে যে এটা ভিতরে আছে AR RB। তাহলে বহির্বিভক্তিটা কি জিনিস? বহির্বিভক্তিটা হচ্ছে যে মনে করো এই হচ্ছে আমাদের এবি, আর ধরো এখন আমরা বললাম যে এই এবি রেখাংশকে আমরা বললাম যে এখানে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুটা হচ্ছে আর। আমরা বললাম যে এই এবি রেখাংশকে আর বিন্দুটা M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করছে, অর্থাৎ আর বিন্দুটা রেখার বাইরে কোথাও অবস্থিত, বাইরে থেকে সে একটা নির্দিষ্ট অনুপাতে তাকে ভাগ করছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা বলবো যে আর বিন্দুটা এবি কে কিভাবে ভাগ করছে, দেখো AR ডিভাইডেড বাই BR ইকুয়াল টু হচ্ছে M1/M2। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে প্রথমে হচ্ছে দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের M1, আর এই অংশটুকু হচ্ছে M2। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা প্রান্তবিন্দু থেকে ওই ওই বিভক্তকারী বিন্দুর দৈর্ঘ্যটা হিসাব করব। ঠিক আছে, এ দেখো প্রথম প্রান্তবিন্দু থেকে ওইটার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রথম অংশ M1, আর দ্বিতীয় প্রান্তবিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে M2। তার মানে যখন রেখা বিন্দুটা বাইরে থাকবে বিভক্তকারী বিন্দুটা, তখন সেটা দেখো এখান থেকেই বোঝা যাবে যে বিন্দুটা আসলে বাইরে আছে। এই যে AR আর হচ্ছে BR, তার মানে AB এর বাইরে হচ্ছে আর বিন্দুটা আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, একটু আমরা একটু জিনিসটা জাস্ট হচ্ছে একটু বোঝার চেষ্টা করলাম যে জিনিসটা কিরকম। আচ্ছা, এখন আমরা অবশ্যই আমাদের হচ্ছে কিছু সূত্র লাগবে এই জিনিসগুলো বের করতে, তাহলে আমরা হচ্ছে সূত্রটা একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে অন্তর্বিভক্তির ক্ষেত্রে জিনিসটা একটু বের করি। হ্যাঁ, আমরা একটা চিত্রটা আঁকি প্রথমে আমরা। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু বের করে একটু আঁকার চেষ্টা করি। তাহলে আমরা ধরো যে এ হচ্ছে আমাদের কাছে রেখাংশটা দেয়া আছে। হ্যাঁ, AB, এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই এবি রেখাংশটা আমাদের কাছে দেয়া আছে। তাহলে এবি রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আমরা ধরে নিছি, এ স্থানাঙ্ক জানা, বি এর স্থানাঙ্ক জানা। ঠিক আছে, এখন আমরা ধরলাম যে এই এবি রেখাংশটাকে একটা বিন্দু আছে আর, সেই আর বিন্দুটা মনে করো এখানে আছে, আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, সেই আর বিন্দুটা M1:M2 অনুপাতে ভাগ করছে। তাহলে M1 কোন অংশটুকু? এ থেকে আর পর্যন্ত এটা হচ্ছে M1, আর আর থেকে বি পর্যন্ত এটা হচ্ছে M2। তাহলে আমরা বললাম যে এবি রেখাংশকে আর বিন্দু M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্বিভক্তর ক্ষেত্রে, অন্তর্বিভক্তির ক্ষেত্রে।
তাহলে আমরা হচ্ছে সূত্রটা বের করতেছি অন্তর্বিভক্তির ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ধরো এখান থেকে বের করতে হবে হচ্ছে এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, হ্যাঁ, অর্থাৎ আর এর স্থানাঙ্কটা বের করতে হবে। মনে করো আমরা হচ্ছে এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, কত অনুপাতে ভাগ করছে m1:m2 সেটাও জানি। তাহলে আর বের করব, আর এর স্থানাঙ্কটা বের করব, হ্যাঁ, অর্থাৎ এক্স ওয়াই এর মান বের করব। তাহলে আমরা হচ্ছে যেহেতু এখানে বিন্দু আছে অনেকগুলো, আমরা কি করব যে বিন্দুগুলো থেকে লম্ব আঁকবো, এক্স অক্ষের উপর লম্ব আঁকবো, যাতে আমরা হচ্ছে বিন্দুর প্রকৃত অবস্থানগুলো বুঝতে পারি। আচ্ছা, দেখো প্রত্যেকটা বিন্দু থেকে কি করা হয়েছে, লম্ব আঁকা হয়েছে, হ্যাঁ। তো মনে করো এখানে তুমি চাইলে নাম দিতে পারো, মনে করো এম এন ও, সরি ও না, মনে করো এম এন পি। আচ্ছা, এখন দেখো আবার এই এ বিন্দু থেকে আমরা আর এন রেখার উপরে আরেকটা লম্ব আঁকবো। এটা মনে করো হচ্ছে এটার নাম আমরা দিলাম, আচ্ছা এখানে নাম দেওয়ার দরকার নাই, আমরা একবারে এই জায়গাটায় নাম দিই, হ্যাঁ, একটু বইয়ের সাথে মিলাই দিই। আচ্ছা, এটা মনে করো এ বি না দিয়ে রেখাটার নাম আমরা পি আর কিউ দিয়ে দিই, তাহলে আমাদের বইয়ের সাথে মিললে মিললে একটু সুবিধা হবে। পি কিউ রেখা, ঠিক আছে। আর এটার নাম দিলাম আমরা এস। আর আর থেকে আবার হচ্ছে এখানে একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে টি। আর এগুলোর নাম দিয়ে দিলাম এ, এ, সি, বি। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে পি কিউ রেখা বলতেছি, হ্যাঁ। প্রথমে এ বি লিখছিলাম, এটা হচ্ছে পি কিউ লিখছি। তাহলে পি কিউ রেখার প্রান্তবিন্দু হচ্ছে জানা, পি আর কিউ এর স্থানাঙ্ক জানা। আর আর একটা বিন্দু আছে, সেটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেই অনুপাতটাও জানা। এখন আর বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে কি করলাম, লম্ব আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, যে এই যে এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, পি আর এস, ত্রিভুজ পি আর এস ও ত্রিভুজ আর কিউটি, আর কিউটি, এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্কটা একটু বলতে পারবা, যে এই দুইটা ত্রিভুজ কেমন? এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ, তাই না? কারণ হচ্ছে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বুঝতে পারছো? দুইটা ত্রিভুজই এখানে সমকোণী, যেহেতু লম্ব আঁকা হয়েছে, হ্যাঁ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই পি আর এস আর হচ্ছে কিউ আর টি বা কিউ টি আর যেটা বলো, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ। এখন আমাদের কাছে যদি দুইটা সদৃশ ত্রিভুজ থাকে, দুইটা সদৃশ ত্রিভুজের মধ্যে সম্পর্ক কি, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান, তাই না? তাহলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অনুরূপ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে সেই ক্ষেত্রে দেখো তো, এই পিএস আর আর টি এই দুইটার অনুপাত কি আসবে? তাহলে আমরা বলতে পারি পিএস এর অনুরূপ বাহু কোনটা, আর টি, এটার অনুপাত যা হবে পি আর আর কিউ তার অনুপাতও সেটাই হবে, পি আর ডিভাইডেড বাই, তাহলে পি আর হচ্ছে আমাদের এই অংশটুকু, এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, তাহলে পি আর ডিভাইডেড বাই আর কিউ। আর বাকি রইল কি, আর এস, এটার অনুরূপ বাহু হচ্ছে কিউটি, তাহলে আর এস ডিভাইডেড বাই কিউটি। তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ, তাহলে সদৃশ ত্রিভুজের শর্ত থেকে আমরা বলতে পারি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সমান, ঠিক আছে। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো এই পি আর 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 কিউ এই অংশটুকুর আমরা জানি, হ্যাঁ, পি এস ডিভাইডেড বাই আর টি, এই সম্পর্কে আপাতত কোনো কিছু জানি না। পি আর হচ্ছে দেখো m1, আর আর কিউ হচ্ছে m2, ইকুয়াল টু আর এস ডিভাইডেড বাই কিউটি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখন হচ্ছে এই দুইটার সাহায্যে মানে কি করতে পারবো, ওই বিভক্তকারী বিন্দুর যে স্থানাঙ্ক সেটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি নিব, দেখো প্রথমে আমরা নিব হচ্ছে, মনে করো এই অংশটুকু নিলাম, এই অংশটুকু,
যে PS ডিভাইডেড বাই RT ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। তাহলে এখানে আমাদের জাস্ট PS আর RT এই দুইটার মান একটু বের করতে হবে। হ্যাঁ, দেখো তো PS মানে কি বলতে পারবা? এই যে এই অংশটুকু মানে কত? PS এই অংশটুকু। হ্যাঁ, তাহলে এই দেখো, এই যে এখান থেকে আমাদের কি করতে হবে? এই অংশটুকু বাদ দিতে হবে, তাহলেই হচ্ছে আমরা দেখো এই অংশটুকু পাবো, আর এই অংশটুকু মানে কি? যে PS, তাই না? তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত? x। যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক xy, তার মানে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x। এই x থেকে আমরা বাদ দিব হচ্ছে এই অংশটুকু, তার মানে x1 বাদ দিচ্ছি, তার মানে x মাইনাস x1 করলেই আমরা এই অংশটুকু পেয়ে যাব। তাহলে এই অংশটুকু হচ্ছে x মাইনাস x1। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু তো অবশ্যই সমান। তাহলে PS এর মান হচ্ছে কত? x মাইনাস x1, x মাইনাস x1 ডিভাইডেড বাই RT। দেখো RT এর মান কত, অর্থাৎ এই অংশটুকুর মান কত সেটা বের করি। তাহলে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? x2 y2। তার মানে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে x2, আর আমরা বের করব কোনটুকু? এই অংশটুকু আমাদের লাগবে। এই অংশটুকু আর এই অংশটুকু একই কথা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে x2। তাহলে আমরা যদি এতটুকু বাদ দিয়ে দেই, এতটুকু মানে কি? x। তার মানে x2 থেকে যদি x বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমরা এই অংশটুকু পেয়ে যাচ্ছি, x2 থেকে যদি x বাদ দিয়ে দিই। ঠিক আছে, বুঝছো এটা? x2 থেকে x বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে RT, সেটাই হচ্ছে আমাদের RT এর মান। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে PS, এটা হচ্ছে RT ইকুয়াল টু M1 বাই M2। আচ্ছা, এখন এই দুইটার একটু আর গুণন করো, মানে গুণটুন করে ফাইনালি আমরা এখান থেকে দেখো এই যে x এর মান পেয়ে যাব, সেটা আমি হচ্ছে একবারে লিখে দিচ্ছি, ওই ক্যালকুলেশন তোমরা করবা নিজেরা। তাহলে এখান থেকে ফাইনালি তুমি হচ্ছে দেখো আর গুণন করে x এর মান পাওয়া এরকম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখান থেকে x এর মান পাবা m1 প্লাস m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এটাকে একটু সলভ করলেই 2-3 লাইন পরই এই মানটা চলে আসবে, x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, এতটুকু তাহলে মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে এই এই অংশটুকু নিয়ে কাজ করব, যে RS ডিভাইডেড বাই QT ইকুয়াল টু M1 বাই M2। এখন দেখো RS এর মান কত? RS হচ্ছে কোন অংশটুকু? দেখো এই যে এই অংশটুকু, এটা একটু এভাবে দেখি আমরা। RS মানে হচ্ছে আমরা এই অংশটুকু বের করব RS। দেখো RS তাহলে কিভাবে বের করতে পারি? যে এই সম্পূর্ণটা কত আগে বলো? এই সম্পূর্ণটা হচ্ছে দেখো y, কারণ যেহেতু এটা আর বিন্দু, তাহলে আর বিন্দুর y স্থানাঙ্ক কত? y। তার মানে হচ্ছে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে y। এই y থেকে যদি আমরা এতটুকু বাদ দিতে পারি তাহলে তো এতটুকু চলে আসে RS। তো আগে দেখতে হবে এতটুকু কি। সো এতটুকু হচ্ছে আসলে y1, এই অংশটুকু y1, তার মানে এই অংশটুকু কি? y1 এতটুকু। সো আমরা এই y থেকে যদি y1 বাদ দিই তাহলে হচ্ছে এই অংশটুকু পেয়ে যাই, যে অংশটুকু। সো y মাইনাস y1। তাহলে আমাদের RS এর মান মানে হচ্ছে RS আমরা পাইলাম y মাইনাস y1। তাহলে RS এর পরিবর্তে আমরা লিখতে পারি y মাইনাস y1। আর QT, দেখো QT হচ্ছে কোন অংশটুকু? QT হচ্ছে আমাদের এই অংশটুকু, এই অংশটুকুর দৈর্ঘ্য লাগবে। তাহলে এটা বের করতে হলে আমাদের এইখান এই পুরাটা দেখো, এই পুরাটা হচ্ছে কত? y2। y2 থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে এটা আসলে কত? এটা হচ্ছে দেখো y, কারণ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য y, তার মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য y। তাহলে আমরা y2 মাইনাস y, QT মানে হচ্ছে y2 মাইনাস y। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? যেহেতু আমরা এই স্থানাঙ্ক সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা এই জিনিসগুলো চিত্র দেখে বের করে ফেলতে পারি। হ্যাঁ, এই আর বিন্দুর
আর বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই, তার মানে এই দৈর্ঘ্যটুকুই হচ্ছে ওয়াই। সো এতটুকু ওয়াই, তার মানে যেহেতু আমরা বিন্দুগুলো থেকে লম্ব আঁকছি, এখান থেকে ওইখানে লম্ব আঁকছি, সো এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে এই পুরোটা হচ্ছে ওয়াই টু থেকে ওয়াই বাদ দিলাম, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই অংশটুকু ওয়াই টু মাইনাস ওয়াই, পুরাটা ছিল ওয়াই টু। তাহলে এই অংশটুকু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে কিউটি এর মান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই, তাই না, ইকুয়াল টু m1/m2। এখন আবার এটার একটু হচ্ছে দুই তিন লাইন একটু সিম্পলিফাই করলে এখান থেকে তুমি y এর মান পেয়ে যাবা, y ইকুয়াল টু আসবে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই হচ্ছে আমাদের সেই y এর মান। তাহলে দেখো আমরা ফাইনালি আমরা পেয়ে গেলাম যে কি আসলো, যে আর বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হইতো। তাহলে আর বিন্দুর x স্থানাঙ্ক আমরা কি পাইছি, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y স্থানাঙ্ক আসছে হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝতে পারছো? সো এটাকে এইভাবেও তুমি লিখতে পারো, যে আর বিন্দুর স্থানাঙ্ক তুমি এটাকে এরকম ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারো। x স্থানাঙ্ক হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y স্থানাঙ্ক হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এটাই হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। খেয়াল করো যে আর বিন্দুর স্থানাঙ্কটা কিসের সাহায্যে বের হয়েছে, ওই প্রান্ত বিন্দুর স্থানাঙ্কগুলো লাগছে আর কত অনুপাতে ভাগ করছিল সেটা লাগছে। ঠিক আছে, তার মানে একটা অজানা থাকলে বাকিগুলোর সাহায্যে আমরা অজানা জিনিসটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছো এতটুকু আর বিন্দুর স্থানাঙ্কটা? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সঞ্জু তুমি কি শুনতে পাচ্ছো? সমস্যা আছে না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, যে এ বি, সরি, পি কিউ একটা রেখাংশ, পি কিউ রেখাংশকে আর বিন্দুটা m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সে আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা আরো দুইটা একটু অনুসিদ্ধান্ত পাবো। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে একটু খেয়াল করো চিত্রে, যে এমন যদি হইতো যে এই পি কিউ যে রেখাংশটা আছে, সেই রেখাংশটাকে তো আর বিন্দু অন্তর্বিভক্ত করছে m1:m2 অনুপাতে। তাহলে এই আর বিন্দুটা যদি পি কিউ এর মধ্যবিন্দু হইতো তাহলে কি হইতো বলো তো? যে আর বিন্দুটা যদি পি কিউ এর মধ্যবিন্দু হইতো, আর পি কিউ রেখাংশের মধ্যবিন্দু হলে কি হবে বলতে পারবা? মানে সমদ্বিখণ্ডিত, মানে মধ্যবিন্দু হওয়া মানে কি সমদ্বিখণ্ডিত, তার মানে তখন m1 আর m2টা সমান হইতো। হ্যাঁ, m1 আর m2টা তখন কি হইতো, সমান হইতো না যদি মধ্যবিন্দু হইতো আর। তাহলে পি কিউ রেখাংশের এই মধ্যবিন্দু যদি আর হইতো, অর্থাৎ এই যে আর বিন্দুটা যে পি কিউ কে ভাগ করছে একটা অনুপাতে m1:m2, আর যদি মধ্যবিন্দু হয় তখন m1 আর m2 আসলে কি সমান। তো এই কন্ডিশনটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করলে তখন হচ্ছে এক্স স্থানাঙ্কটা চলে আসবে এরকম, এক্স ইকুয়াল টু চলে আসবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আর ওয়াই স্থানাঙ্কটা চলে আসবে এরকম, যে y ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে যে মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ড মানে কোনো একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তার মানে যে বিন্দুটা কোনো একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করছে, মানে সমান দুই ভাগে ভাগ করছে, সেই সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। এটা কোত্থেকে পাইছি? এটা জাস্ট এখান থেকে পাইছি। জাস্ট এখানে তুমি m1 ইকুয়াল টু m2 বসায় দিলে এটা পেয়ে যাবা। হ্যাঁ, যে সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। এটাও আর আর বিন্দুটা যখন মধ্যবিন্দু হবে তখন
তার এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক এমন হবে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা অনুসিদ্ধান্ত পাবো আমরা এখানে। যদি আমরা m1:, আমরা বলছিলাম কি যে আর বিন্দু পি কিউ কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা যদি m1:m2 এর পরিবর্তে এরকম নিতাম যে k:1, সো k:1 যদি আমি নেই, তাহলে m1 এর জায়গায় k আর m2 এর জায়গায় 1 বসায় দাও, তখন আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক মানে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা এমন হয়ে যাবে। দেখো যে kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k প্লাস 1, ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k প্লাস 1। তখন আর বিন্দুর স্থানাঙ্কটা এমন হয়ে যাবে যদি আমরা m1 m2 এর পরিবর্তে যদি k:1 নেই। ঠিক আছে, তাহলে এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, আমরা এটা এটা ধরে কাজ করব আর কি। ঠিক আছে, তাই মানে k:1 আমরা হচ্ছে শুধুমাত্র k এর মাধ্যমে এখান থেকে হচ্ছে তোমার ওই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। মানে বুঝতে পারছো? তাহলে আমাদের মূল হচ্ছে যে আমরা প্রথমে যেটা বের করলাম এইটা, যে এটা আমরা বুঝে থাকলে যে আর যদি মধ্যবিন্দু হয় সেক্ষেত্রে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা এমন হয়ে যাবে। আর যদি সেটা m1:m2 না ধরে যদি আমরা k:1 ধরি সেই ক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্ক এমন হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট আর কিছুই করি নাই, জাস্ট m1 এর জায়গায় k বসায় দিছি আর m2 এর জায়গায় 1 বসায় দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অন্তর্বিভক্তর ক্ষেত্রে সবগুলো সূত্র দেখলাম। হ্যাঁ, এই সবগুলো ছিল কিসের ক্ষেত্রে? অন্তর্বিভক্তর ক্ষেত্রে। তাহলে বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা আর এটা ডিরাইভ করব না। বহির্বিভক্তর ক্ষেত্রে জাস্ট আমরা সূত্রটা একটু লিখে রাখি। একই মানে একই প্রসিডিউরে আমরা বহির্বিভক্তর ক্ষেত্রে যদি বহির্বিভক্ত হয় যে আর বিন্দুটা পি কিউ রেখাংশকে বাইরে থেকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, দেখো আর বিন্দুর স্থানাঙ্কটা এরকম আসবে তখন m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। জাস্ট পরিবর্তনটা কি, শুধুমাত্র মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ওই আগের জিনিসটাই, শুধু মাঝখানে কি হবে, মাইনাস হবে। m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আর y স্থানাঙ্ক হবে কি ছিল, m1y2 প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তাহলে যদি বহির্বিভক্তকারী বিন্দু হয়, তাহলে সেই বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা এমন হবে। ঠিক আছে, তাহলে যদি জাস্ট হচ্ছে মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সূত্র। আরেকটা সূত্র আছে আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। হ্যাঁ, সূত্রগুলো প্রথম অবস্থায় হয়তো একটু মানে ভেজাল লাগতে পারে, মানে কি একটা মানে অনুশীলনের অঙ্কগুলো করলেই দেখবা, প্র্যাকটিস করলেই মাথার মধ্যে গেঁথে যাবে সূত্রগুলো। হ্যাঁ, এটা মনে রাখা খুব একটা কঠিন না, সহজই। ঠিক আছে, একটা মনে রাখলেই বাকিগুলো পারবা। অন্তর্বিভক্তর ক্ষেত্রেটা জাস্ট হচ্ছে খেয়াল রাখো, m1x2 প্লাস m2x1 ডিভাইড নিচে m1 প্লাস m2। আর y স্থানাঙ্কটা কি, জাস্ট এটার মতোই m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল সূত্র। হ্যাঁ, এটার সাথে পার্থক্য কি, বহির্বিভক্তের ক্ষেত্রে জাস্ট হচ্ছে মাইনাস হবে সবগুলো। হ্যাঁ, কোথায় তিনবার দি, আচ্ছা এটা, আচ্ছা ওইটা তো গতদিন বলছিলাম যে আমরা যখন হচ্ছে কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখি, তখন সাধারণত আমরা হচ্ছে তিনটা দাগ দিয়ে লিখি। হ্যাঁ, বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করলে আমরা দুইটা দেই না, বুঝছো? যে স্থানাঙ্ক লেখার সময় হয় তুমি তিনটা দাগ দিবা অথবা কিছুই দিবা না, বুঝছো? কিছুই দিবা না অথবা তিনটা দিলে দিতে পারো। হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে আমরা
এটা মানে হচ্ছে দেখো বহির্বিভক্তের ক্ষেত্রে কি আমি তিনটা দিছিলাম? খেয়াল নাই আমার। না দিলেও সমস্যা নাই, এরকম লিখলা। অন্তর্বিভক্তের ক্ষেত্রে তুমি যদি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক তোমার যদি জানা থাকে, তাহলে ওই তিনটা শীর্ষবিন্দুর সাহায্যে তুমি ওই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবা। তাহলে আগে বলো তো যে ত্রিভুজের ভরকেন্দ্র মানে কি, মনে আছে কিনা? ভরকেন্দ্র জিনিসটা কি মনে আছে? না, লম্ববিন্দু না, ত্রিভুজের মধ্যমাত্রয় যেখানে ছেদ করবে, হ্যাঁ, মধ্যমাতয়। লম্ববিন্দু, লম্ব তিনটা যেখানে ছেদ করে সেটাকে হচ্ছে লম্ববিন্দু বলে। ঠিক আছে? তাহলে ত্রিভুজের কোনটা এটা? মানে পরিকেন্দ্র তো আরেক জিনিস। পরিকেন্দ্র হচ্ছে আরেক জিনিস। তাহলে হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম হচ্ছে কি ভরকেন্দ্র। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। তাহলে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজের ভরকেন্দ্রটা বের করব। ঠিক আছে? দেখো আমরা উপপাদ্য থেকে এতটুকু জানি যে ত্রিভুজের যে ভরকেন্দ্র আছে সেই ভরকেন্দ্রটা প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এরকম চিন্তা করি যে এডি যে মধ্যমাটা আছে, এই এডি মধ্যমাকে এই জি ভরকেন্দ্র কত অনুপাতে ভাগ করছে? 2:1 অনুপাতে। তার মানে এ থেকে জি পর্যন্ত হচ্ছে 2, আর জি থেকে ডি পর্যন্ত হচ্ছে 1। এতটুকু আমাদের জানা আছে, কারণ আমরা জানি যে ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকেই 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? তাহলে বড় অংশটুকু 2 হবে, ছোট অংশটুকু 1 হবে, এটা আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি। তাহলে এই এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। তার আগে দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা একটু বের করি, আমরা এখানেই বের করে ফেলি ছোট করে। যে ডি বিন্দুর স্থানাঙ্ক বলো তো কি হবে? দেখো ডি বিন্দু হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু না? যেহেতু, হ্যাঁ, যেহেতু ডিটা হচ্ছে, এডি যেহেতু মধ্যমা বিসি এর, সো ডি অবশ্যই মধ্যবিন্দু বিসি এর। তাহলে আমাদের দেখো প্রান্তবিন্দু দুইটা জানা আছে, ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা ওই মধ্যবিন্দু সূত্র থেকে বের করতে পারবো x2 + x3 ডিভাইডেড বাই 2। আর ওয়াই স্থানাঙ্ক হবে কত? y2 + y3 ডিভাইডেড বাই 2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানলাম। ঠিক আছে? এখন দেখো তুমি হচ্ছে, হ্যাঁ ওই যে মানে অভ্যাস, x1 + x2 লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। x2 + x3 অর্থাৎ ভুজের যোগফল ডিভাইডেড বাই 2, কোটির যোগফল ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, এই প্রান্ত বিন্দু তুমি জানো কত অনুপাতে ভাগ করছে 2:1 সেটাও জানো। তাহলে দেখো বাকি রইলো কি, শুধুমাত্র এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বাকি রইলো না? ঠিক আছে? যে আমরা যদি বলি, আমরা যদি এই যে এডি মধ্যমাটা চিন্তা করতেছি, তাহলে দেখো এডি মধ্যমার এ বিন্দুর স্থানাঙ্ক তো আগে থেকে জানা ছিল, ডি এর স্থানাঙ্ক আমরা বের করলাম। তাহলে এই জি ভরকেন্দ্র এডি কে কত অনুপাতে ভাগ করছে? 2:1 অনুপাতে ভাগ করছে। কত অনুপাতে ভাগ করছে সেটাও জানি। তাহলে বাকি রইলো কি, শুধুমাত্র জি এর স্থানাঙ্কটা জানা বাকি রইলো। তাহলে সব জানি, শুধুমাত্র জি এর স্থানাঙ্কটা জানি না। তাহলে বের করা যাবে অবশ্যই সূত্রের সাহায্যে। বুঝছো? আমরা লিখতেছি এখানে যে জি, জি এডি মধ্যমাকে, এডি মধ্যমাকে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। প্রত্যেকটা মধ্যমাকেই ভরকেন্দ্র কি করবে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, তো আমরা এখানে এডিটা নিয়ে কাজ করতেছি, অন্তর্বিভক্ত করে। তার মানে দেখো M1 এর মান হচ্ছে তোমার 2, আর M2 এর মান হচ্ছে কত? 1। জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই অন্তর্বিভক্তকারী বিন্দুর এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্কের তো আমাদের সূত্র জানাই আছে, x=2 জানা, y=2 জানা। এটা সূত্রে বসায় দিব। তাহলে দেখো সূত্রটা কি ছিল আমরা একটু লিখি, প্রথম প্রথম একটু লিখবা সূত্রগুলো, হ্যাঁ। M1x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে জাস্ট এখানে এখন বসায় দাও তুমি, হ্যাঁ। আচ্ছা, তাহলে M1 আমরা দেখো কত, M1 হচ্ছে 2, x2 কত বলো তো এই ক্ষেত্রে? এই সূত্রের x2 সাথে আবার এগুলোর সাথে প্যাচ লাগাই ফেলো না, হ্যাঁ, এটা সূত্র।
তাহলে আমাদের প্রথম এই যে আমরা দেখো কি বলতেছি, এ ডি মধ্যমাকে, এ ডি, তাহলে এ হচ্ছে আমাদের প্রথম শীর্ষবিন্দু মানে x1 y1, আর এই যে ডি, ডি হচ্ছে দ্বিতীয় প্রান্ত বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ঠিক আছে, প্রথমটা x1 y1, দ্বিতীয়টা হচ্ছে x2 y2। তাহলে এই যে এডি মধ্যমার প্রথমটা হচ্ছে x1 y1, আর দুই নাম্বারটা এই যে ডি দ্বিতীয় প্রান্ত বিন্দু হচ্ছে x2 y2। তাহলে আমাদের x2 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা, আর x1 y1 অর্থাৎ প্রথম শীর্ষবিন্দু x1 y1, দ্বিতীয় শীর্ষবিন্দু অর্থাৎ দ্বিতীয় প্রান্ত বিন্দু x2 y2। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে বসাই দিই m1 x2, x2 মানে এই অংশটা বসবে, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, m1 x2 প্লাস m2 x1, m2 এর মান হচ্ছে 1, আর x1 এর মান x1 কত x1, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে 3 পাওয়া গেল, আর এইটারে 2 2 কাটা, দেখো এখান থেকে আসবে x1 প্লাস x2 প্লাস x3। তাহলে মানে x এর মান পাওয়া গেল x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভরকেন্দ্রের x স্থানাঙ্ক কি, ত্রিভুজের তিনটার শীর্ষবিন্দুর ভুজের যোগফল ডিভাইডেড বাই 3। সিমিলারলি তুমি হচ্ছে যখন y বের করবা, তাহলে y ইকুয়াল টু কি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো m1 এর মান হচ্ছে 2, m1 y2, y2 হচ্ছে এটা, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, m1 y2 প্লাস m2 y1, m2 এর মান 1 আর y1 এর মান y1 ডিভাইডেড বাই m2 প্লাস সরি m1 প্লাস m2। তো এখান থেকেও 2 2 কাটা গিয়ে এখানে একই রকম চলে আসবে y1 প্লাস y2 প্লাস y3। তাহলে ওই ভরকেন্দ্রের y স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম y, দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর কোটির যোগফল ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তো ফাইনালি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সূত্র। তো আমরা যদি এখন একটু একটু ফাইনালি আউটপুটটা কি এখান থেকে পাইলাম, যে কোনো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি জানা থাকে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি জানা থাকে, সেই ত্রিভুজের ভরকেন্দ্র জি, সেই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে কিরকম, এরকম x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর y স্থানাঙ্ক হচ্ছে কত y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে এই x1 x2 x3 হচ্ছে ওই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, শীর্ষবিন্দু তিনটার ভুজ, আর এই y1 y2 y3 হচ্ছে শীর্ষবিন্দু তিনটার কোটি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। বুঝে গেছে? তো এই হচ্ছে আমাদের সূত্র, এখানে আর সূত্র নাই, আমরা এবার হচ্ছে অঙ্কে অঙ্কে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা প্রথম যে অঙ্ক আমরা কিছু অঙ্ক দেখি এখান থেকে। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখানে বলা আছে যে দুইটা বিন্দু আছে, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2, এটার নাম দিলাম আমরা এ, আর আরেকটা বিন্দু আছে হচ্ছে 4 7, এটার নাম দিলাম হচ্ছে বি। বলছে 1 2 এবং 4 7 এই বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে যেই বিন্দুটা 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো। তো খুবই সহজ আসলে বোঝার জন্য, যদি একটু এটা এটার জন্য আসলে চিত্র না আঁকলেও হবে, তারপরে আমরা একটু আঁকতেছি বোঝার জন্য। তো 1 2 আছে এখানে, আর 4 7 আছে কোথায়, 4 7 আছে এখানে। তাহলে এ এবং বি বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দুটা 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তো 3:5, তাহলে আমরা এরকম মোটামুটি ধরলাম যে এই আর বিন্দুটা হচ্ছে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সো 3:5। ঠিক আছে, প্রশ্নের সাথে মিলাই আমরা একটু চিত্রটা এঁকে নিলাম। হ্যাঁ, তাহলে এটা বের করা আসলে খুবই সহজ। পারবা না করব? পারা যাবে এটা? আচ্ছা, তাহলে প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, কত অনুপাতে ভাগ করছে সেটাও জানা, অর্থাৎ m1 হচ্ছে 3, m2 হচ্ছে 5। তাহলে শুধুমাত্র আর এর স্থানাঙ্কটা বের করতে হবে। হ্যাঁ, তো আর এর স্থানাঙ্কের সূত্রে বসায় দাও, y স্থানাঙ্কের সূত্রে বসায় দাও, তাহলে হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবো। হ্যাঁ, তো এটা পারবা, এটা আমি আর করলাম না। আচ্ছা, এর পরের যেটা আছে দেখো, সেটা সেই এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা বলছে যে দেখো এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। হ্যাঁ, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
-2, 4, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -5। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া। তাহলে আমরা এটার জন্য একটু চিত্রটা আঁকি। এ হচ্ছে কোথায়? -2, 4। এখানে মনে করো এ বিন্দুটা আছে -2, 4, আর বি বিন্দু হচ্ছে 4, -5। বি বিন্দু মোটামুটি ধরো এখানে আছে 4, -5। তাহলে হচ্ছে এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখাটা আছে, তাহলে এই এ বি রেখাংশ যেটা পাওয়া গেল। এখন প্রশ্ন বলছে যে এই এ বি রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে এ বি ইকুয়াল টু, কন্ডিশনটা হচ্ছে এরকম যে এই এ বি রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে এ বি ইকুয়াল টু 3 BC হয়। এ বি ইকুয়াল টু 3 BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। একটু খেয়াল করো সব সময়, মানে তুমি হচ্ছে দেখো যে কি বলছে, এ বি কে সি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো। এখন তুমি যে সি পর্যন্ত বাড়াবা, এটা কোন দিকে বাড়াবা? এদিক দিয়ে বাড়াবা না এদিক দিয়ে বাড়াবা বলো তো? বলছে বলছে এ বি কে সি পর্যন্ত বাড়ানো হলো, অবশ্যই সিকোয়েন্সটা ঠিক রাখবা, হ্যাঁ। যে এ বি যদি আমি বলি, এর মানে কি আমি এ থেকে বি এর দিকে আসতেছি। এ বি, তাহলে এ বি কে সি পর্যন্ত বাড়ানো হলো, তার মানে অবশ্যই এই দিকে আসবে সি। ঠিক আছে? বুঝা গেছে? বুঝছো এটা? এ বি কে সি পর্যন্ত বাড়ালাম। আচ্ছা, এখন কিভাবে বাড়াইছি? এমন ভাবে বাড়ানো হয়েছে যাতে এ বি ইকুয়াল টু 3 BC হয়। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত ওই আগের যে অংশটুকু আছে, এটা যাতে 3টা BC এর সমান হয়। তো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক XY। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরি, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক, আমি সংক্ষেপে লিখতেছি, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY, হ্যাঁ। আচ্ছা, যে কন্ডিশনটা দেয়া আছে, তাহলে এটা একটু লিখবা যে এ বি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3 BC হয়। এটা লিখার পরে এখান থেকে দেখো আমরা কি পাই। এখান থেকে আমরা যদি জাস্ট এটাকে একটু এই পাশে নিয়ে আসি, দেখো এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু 3/1, এরকম লেখা যায় না? দেখো তো, বিসি কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এ বি বাই বিসি ইকুয়াল টু 3:1। তাহলে দেখো তো, এই যে জিনিসটা আছে এইটাকে একটু অ্যানালাইজ করে চিন্তা করো তো কি আসে এখান থেকে। আমরা ওই যে প্রথমেই যখন অন্তর্বিভক্তর কথা বলছিলাম তখন এই জিনিসটা কিন্তু বলছিলাম, হ্যাঁ। দেখো খেয়াল করো, এ এ এ থেকে শুরু করতেছি, কোথায় যাচ্ছি? বিতে, উপরের অংশ গেল এ বি। তারপরে আবার বি থেকে শুরু করতেছি, সি পর্যন্ত গেলাম। ঠিক আছে? তাহলে আমাদের এই লাইনটা থেকে কি বলা যায় দেখো তো, এই কথাটা বলা যায় কিনা যে এ বি বি সি। সো এই কথাটাই আমরা বলতে পারি যে বি বিন্দু এ সি কে 3:1 অনুপাতে ভাগ করে। বলা যায় এটা? এ বি 3, এই যে তোমার প্রশ্ন মানে তোমার যেভাবে শর্তটা আছে ওইভাবেই দেখো। আরেকবার আরেকবার খেয়াল করো, আরেকবার খেয়াল করো। দেখো এই লাইনটা থেকে দেখো, এ বি বাই বি সি। খেয়াল করো, এ বি, এ হচ্ছে এ বি, তাই না? এ বি কত? এ বি হচ্ছে 3। আবার নিচে শুরু করতেছি বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি, এই অংশটুকু হচ্ছে কত? 1। তাহলে আমরা হচ্ছে এই শর্ত থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি না? আগে এটা বলো, শর্ত থেকে এই জিনিসটা লেখা যায়? আচ্ছা, এখন এই জিনিসটা আসলে কি মিন করে, কি বোঝায়? এই জিনিসটা থেকে আমরা এই কথাটা বলতে পারি না? দেখো তো, যে এই যে এ সি যে রেখাটা আছে, অর্থাৎ এই সম্পূর্ণ যে রেখাটা আছে, এ সি কে এই যে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা বলা যায় না? এ সি কে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বলা যায়? এ সি কে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই যে এ বি হচ্ছে 3 আর বিসি হচ্ছে কি 1, তাই না? ঠিক আছে, কারণ আমাদের কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল এ বি ইকুয়াল টু 3 BC। এখান থেকে আমরা লিখলাম এ বি বাই বিসি ইকুয়াল টু 3/1। তার মানে দেখো,
এই যে এ থেকে বি পর্যন্ত হচ্ছে 3, আবার বি থেকে সি পর্যন্ত হচ্ছে কত 1। তাহলে এই যে এ বি এতটুকু হচ্ছে 3, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে 1। তাহলে আমরা এরকম বলতেই পারি সম্পূর্ণটা যদি চিন্তা করি যে এ সি রেখাংশকে বি বিন্দু এ বি ইস টু বিসি অর্থাৎ 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা থেকে আমরা এটা লিখবো। তো ওই লাইনটুকু লিখবা যে শর্ত মতে এবি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু 3BC হয়। সেখান থেকে আমরা এই লাইনটা লিখার পরে আমরা বলবো যে অর্থাৎ এসি রেখাংশকে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে ঠিক আছে। তাহলে অর্থাৎ বলা যায়, এটা লিখতে পারো যে অর্থাৎ বলা যায় এসি রেখাংশকে বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এরপরটা তাহলে আমাদের কাজ শেষ। এবার তুমি দেখো, এবার একটু খেয়াল করো যে এবার চিন্তা, এ সি রেখাংশ বলতেছি, এ সি। তাহলে আমাদের প্রথম প্রান্ত বিন্দু হচ্ছে এ, আর দ্বিতীয় প্রান্ত বিন্দু কে সি, তাই না? যখন আমি এ সি রেখাংশ বলবো তখন প্রথম প্রান্ত বিন্দুটা হচ্ছে এ, দ্বিতীয় প্রান্ত বিন্দুটা হচ্ছে মানে শেষ প্রান্ত বিন্দুটা হচ্ছে সি। তাহলে এসি রেখাংশ, তাহলে প্রথম প্রান্ত বিন্দু এটা, দ্বিতীয় প্রান্ত বিন্দু এটা গেল। তাহলে এবার বিভক্ত করছে কে? বিভক্তকারী বিন্দুটা হচ্ছে বি। এই যে বি বিন্দু 3:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে M1 এর মান হচ্ছে 3 আর M2 এর মান হচ্ছে 1। ঠিক আছে, আর বিভক্তকারী বিন্দুটা হচ্ছে বি। তাহলে আমরা সূত্রটা শিখছিলাম কার জন্য? বিভক্তকারী বিন্দুর জন্য। সো আমরা তাহলে এই যে বিভক্তকারী বিন্দু তো আমাদের এখানে জানাই আছে, তো এটার সাহায্যে আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করো যে এই শর্ত থেকে আমরা মানে এই ইনফরমেশন গুলো থেকে আমরা কি লিখতে পারি যে বিভক্তকারী বিন্দুর এক্স স্থানাঙ্ক। তাহলে বিভক্তকারী বিন্দুর এক্স স্থানাঙ্কটা কি 4, অর্থাৎ বি এর এক্স স্থানাঙ্ক। তাহলে 4 ইকুয়াল টু, আমরা ওই সূত্রটা চিন্তা করো, সব এই সূত্রটা খেয়াল রাখবা। এক্স ইকুয়াল টু কি ছিল? M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, আর ওয়াই স্থানাঙ্ক ছিল M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যদি আর বিন্দু অর্থাৎ ওই বিভক্তকারী বিন্দুটার এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক এরকম ছিল অন্তর্বিভক্তের ক্ষেত্রে। তো এবার হচ্ছে এই বি বিন্দুটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক আমরা জানি, তাহলে জাস্ট ওই সূত্রের সাথে মিলাইয়া জাস্ট বসায় দাও। তাহলে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে এক্স এর মান জানি 4 ইকুয়াল টু M1 x2। M1 কত? M1 হচ্ছে 3। M1 x2, x2 কে বলো তো? x2 কে খেয়াল রাখবা। এই যে x1 ছিল প্রথম শীর্ষবিন্দু অর্থাৎ প্রথম বিন্দুটা প্রান্ত বিন্দুর এক্স স্থানাঙ্ক। এই যে প্রথম যে এটা হচ্ছে x1 y1, আর এটা কি x2 y2, না না? আমরা হচ্ছে যদি ইসের সাথে মিলায় চিন্তা করি, প্রথম এসি রেখা, তো এসি রেখা বললে প্রথম প্রান্ত বিন্দু কি এ, x1 y1, আর শেষ প্রান্ত বিন্দু সি, মানে x2 y2। তার মানে এখানে x2 হচ্ছে আসলে x, y2 হচ্ছে আসলে y। বুঝছো? তাহলে দেখো M1 এর মান তো 3, তাহলে M1 ইন্টু x2, x2 মানে x, M1 x2 প্লাস M2 x1, M2 এর মান 1, M1 x2 প্লাস M2 x1, x1 কত? x1 হচ্ছে -2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। বা এখানে 4 মানে গুণ করলে 16 হয়ে যাবে, 3x, এখানে আছে -2, এটা ওই পাশে নিয়ে যাও, তার মানে 16 প্লাস 2 তার মানে 18। তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 6। তার মানে সি এর যে স্থানাঙ্ক তার ভুজ হচ্ছে 6। বুঝছো? তাহলে এবার কোটি বের করো। তাহলে বিভক্তকারী বিন্দুর ওয়াই স্থানাঙ্ক তো আমরা জানি -5, এবং -5 ইকুয়াল টু M1 y2, y2 কত? y2 হচ্ছে y, M1 y2 প্লাস M2 y1, y1 হচ্ছে 4 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে কত আসবে? বা
-20, তাহলে 3y = -20 -4, তাহলে y আসবে -8। এটা হচ্ছে -8, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -8। বুঝতে পারছো? বুঝে ফেলবো এটা। সানজানা, তুমি কি বুঝছো এটা? আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, পরের অঙ্কটা করার আগে একটু একটা জিনিস আমরা একটু আলোচনা করি। ধরো, মনে করো তোমার কাছে একটা রেখাংশ আছে এ বি, ঠিক আছে? আচ্ছা, বলো তো এই এ বি রেখাংশটাকে যদি আমরা সমান তিনটা ভাগে ভাগ করতে চাই তাহলে কয়টা বিন্দু লাগবে? বা সমান না হইলেও যদি আমরা যে কোনো ভাবে তিন ভাগে ভাগ করতে চাই, তিন ভাগে ভাগ করতে হলে আমাদের কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু লাগবে, তাই না? কোন একটা রেখাংশকে তিন ভাগে ভাগ করতে হলে দুইটা বিন্দু লাগবে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা এখানে কি করব, সমান তিন ভাগে ভাগ করব। সমান, এই রেখাটাকে আমরা সমান তিনটা ভাগে ভাগ করলাম। তাহলে এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর নাম হচ্ছে, মনে করো এটা আমরা পি বললাম, কিউ বললাম, এই পি কিউ হচ্ছে ত্রিখণ্ডক, সমত্রিখণ্ডক বিন্দু। তার মানে এই পি কিউ বিন্দু দুইটা, পি এবং কিউ বিন্দু দুইটা এই এ বি রেখাংশকে সমান তিন ভাগে ভাগ করছে, ঠিক আছে? এজন্য একে বলা হয় সমত্রিখণ্ডক বিন্দু। পি আর কিউ হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। এখন খেয়াল করো, যখন কোনো একটা রেখাংশকে যখন দুইটা বিন্দু এরকম সমান তিন ভাগে ভাগ করবে, তাহলে খেয়াল করো, আমরা বুঝার স্বার্থে ফর এক্সাম্পল ধরে নিলাম সম্পূর্ণ যে রেখাটা ছিল সেটার দৈর্ঘ্য ছিল 3 একক, ঠিক আছে? তাহলে খেয়াল করো, সমান তিন ভাগে ভাগ হওয়ার ফলে প্রত্যেকটা ভাগে কত পড়ছে? এক এক করে, তাই না? ঠিক আছে, এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ এটা হচ্ছে মানে অনেক সময় প্যাচ লাগে, ঠিক আছে, অঙ্ক করতে গেলে। তাহলে প্রথমে মাথায় রাখতে হবে পি কিউ হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু, সমান ভাগে ভাগ করছে এবি কে। তাহলে সমান ভাগে ভাগ করায় যদি সম্পূর্ণ দৈর্ঘ্যটা এ বি এর দৈর্ঘ্য যদি 3 একক হয়, তাহলে প্রত্যেকটা ভাগে পড়ছে 1 একক করে। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে দেখো বলতে পারি, আমরা যদি বলি যে, খেয়াল করো এই কথাটা যদি বলি যে পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে ভাগ করছে, এটা বললে কি ভুল হবে? দেখো তো, পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে ভাগ করছে, এটা বললে কি ভুল হবে? ভুল হবে না, কারণ কি, আমরা জানি যে প্রত্যেকটা ভাগের মান এক। তাহলে পি তো হচ্ছে প্রথম সমদ্বিখণ্ডক বিন্দু, তার মানে এই যে চিত্র থেকে দেখা যাচ্ছে এতটুকের মান 1, আর এই এতটুকের মান হচ্ছে 1 + 1 মানে 2। তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে 2। তাহলে আমরা বলতেই পারি যে পি বিন্দু হচ্ছে এ বি রেখাংশটাকে, যেহেতু পি কিউ দুইটাই সমদ্বিখণ্ডক বিন্দু, দুইটা হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু, তাহলে আমরা বলতে পারি পি হচ্ছে এ বি কে 1:2 অনুপাতে ভাগ করছে। ঠিক আছে, এই এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমরা যদি কিউ এর ক্ষেত্রে এই কথাটা বলি, যেহেতু কিউ হচ্ছে একটা সমদ্বিখণ্ডক বিন্দু, আমরা এই কথাটা বলতে পারি যে কিউ হচ্ছে এ বি রেখাকে বা এ বি রেখাংশকে 2:1 অনুপাতে ভাগ করে। এটা বললে কি কোনো সমস্যা আছে? কারণ এখান থেকে এই পর্যন্ত দেখাই যাচ্ছে 2, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তো এটাও বলা যায়, ঠিক আছে? আর লাস্ট কথা হচ্ছে যে, যখন তুমি একটা সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক জেনে ফেলবা, মনে করো কিউ এর স্থানাঙ্ক জানো, এখন পি এরটা তুমি বের করতে পারো ওই আগে যেভাবে বললাম সেইভাবেও বের করতে পারো, অথবা দেখো আমরা যদি এতটুকু বলি যে এ থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্য যেহেতু 2, আর পি হচ্ছে তাদের কি মধ্যবিন্দু, তাহলে হচ্ছে পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, এটা বলা যায় না? তাই না?
কারণ এ থেকে কিউ পর্যন্ত তো হচ্ছে 1 প্লাস 1 2, তাহলে পি হচ্ছে যেহেতু সমান ভাগে ভাগ করছে এগুলাকে, সো পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ এতটুকের মধ্যবিন্দু হচ্ছে পি। আবার দেখো অন্যভাবে এই পি থেকে বি পর্যন্ত এতটুকু চিন্তা করলে ওইটার মধ্যবিন্দু কে, ওইটার মধ্যবিন্দু হচ্ছে কিউ। সো আমরা এই সমত্রিখণ্ডক বিন্দুর অঙ্কগুলো করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, হ্যাঁ। তাহলে এখন আমরা হচ্ছে এই সমদ্বিখণ্ডন বিন্দুর একটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে দেখো বলা আছে, যেমন ধরো দুইটা বিন্দু আছে, অবশ্যই দুইটা বিন্দু দেয়া আছে এখানে। এর স্থানাঙ্ক হচ্ছে 7 5, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে -2 - 1। তার মানে ওই রেখাংশের প্রান্তবিন্দু দুইটা দেয়া আছে, এ এবং বি। বলছে যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে প্রথমে তুমি চিত্রটা আঁকো। তাহলে এ হচ্ছে কত, 7 5। তাহলে দেখো এ আছে মোটামুটি এই জায়গায়, এ হচ্ছে কত, 7 5। আর বি কত, -2 - 1। -2 - 1 এখানে হচ্ছে আছে বি। বি হচ্ছে -2 - 1, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে এটার সমদ্বিখণ্ডক বিন্দু, অর্থাৎ এই রেখাংশটাকে সমান 3 ভাগে ভাগ করছে যে বিন্দু দুইটা, সেই বিন্দু দুইটার স্থানাঙ্ক বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এটা একটু মুছে ফেলি, শুধুমাত্র রেখাটা রাখি, মানে যাতে একটু ক্লিয়ারলি দেখা যায়, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের রেখা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা বললাম যে ধরো পি হচ্ছে একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক আমি নাম দিলাম x1 y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্কটার নাম দিলাম x2 y2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে ধরি ধরি পি ও কিউ এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়, ঠিক আছে। পি ও কিউ হচ্ছে এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে এখন আমরা পি আর কিউ এর স্থানাঙ্ক বের করবো, হ্যাঁ। তাহলে তাহলে যেহেতু পি আর কিউ হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু, এটা বলাই আছে, তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে পি হচ্ছে, এই পি বিন্দুটা আমরা যদি বলি পি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে ভাগ করে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই কথাটা আমরা সমদ্বিখণ্ডক বিন্দু যদি বলা থাকে সেই কথাটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলবো যে যেহেতু পি এর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে, যেহেতু পি এ বি এর একটি সমত্রিখণ্ডক বিন্দু, সেহেতু পি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। সমত্রিখণ্ডক বিন্দু যদি যেহেতু বলা আছে, সেহেতু আমরা এটা বলতেই পারি যে এই এ বি রেখাকে 1:2, এতটুকু 1 আর এতটুকু 2, যোগফল মিলে হয়ে গেল কি 3। তার মানে সমদ্বিখণ্ড 3 ভাগে ভাগ হয়েছে আর কি। তাহলে পি এ বি কে 1:2 অনুপাতে ভাগ করে। সো যখন খেয়াল রাখবা, যখন আমি এ বি বলতেছি, প্রথম বিন্দু হচ্ছে এ, অর্থাৎ x1 y1 এ, আর x2 y2 হচ্ছে বি। এই x1 y1 আর x2 y2 যদি চিনতে ভুল করো তাহলে কিন্তু অঙ্ক মিলবে না ঠিকঠাক মতো, ঠিক আছে। তাহলে এ বি বলা মানেই
প্রথম বিন্দু হচ্ছে এ, অর্থাৎ x1 y1 এ আর x2 y2 হচ্ছে বি। পি বিন্দু হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দু, m1 এর মান হচ্ছে 1 আর m2 এর মান হচ্ছে কত 2। তাহলে আমরা সবই জানি, এখন পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে সুতরাং পি বিন্দুর এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ, না তুমি যখন কিউ বলবা, কিউ বিন্দু কি বলছো, কিউ বিন্দু এ বি কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, তো তখন তো ওই এ বি বলা মানেই এ হচ্ছে আমাদের x1 y1 আর বি হচ্ছে x2 y2। আর এই বিভক্তকারী বিন্দুগুলোর স্থানাঙ্ক তো আসলে আমরা এক্স আর ওয়াই ধরছিলাম, ঠিক আছে, যখন সূত্র ডিরাইভ করছিলাম। তো এগুলোকে আসলে সবসময়, হ্যাঁ অবশ্যই এ হচ্ছে আমাদের x1 y1 আর বি হচ্ছে আমাদের x2 y2, ঠিক আছে। সবসময় যে এটা খেয়াল রাখবা যে কোনো একটা, মানে কোনো একটা রেখা থাকলে তার এই প্রান্ত বিন্দুগুলো অবশ্যই যাতে ঠিকঠাক মতো লিখো, এটা মাথায় রাখবা। আর এই যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর, মনে করো xy, ঠিক আছে। দেখো এখানে এই জায়গাতে আমি যদি বলি যে আর বিন্দুটা এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর বিন্দু এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, জিনিসটা হলো মানে তোমার তখন m1:m2 এর মান পাইলা, ঠিক আছে। বা যদি আর দেয়া থাকে তাহলে m1:m2 এর মান পাবা। আর ধরো আমি যদি এরকম বলতাম, উল্টা করে যদি বলতাম বি এ রেখাকে আর বিন্দু, তখন কিন্তু এই দেখো m2 এই অংশটা আগে চলে আসতো, বুঝছো। বি এ বলা মানে এদিক থেকে এদিকে আসতেছে, সো সিকোয়েন্সটা খেয়াল রাখবা, হ্যাঁ। এই প্রান্ত বিন্দুগুলোর সাথে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এ বি কে p1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমাদের হচ্ছে, তাহলে সূত্রে বসায় দাও, সূত্রগুলো একটু মাথায় রাখবো সবসময়। কি ছিল, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমাদের m1 হচ্ছে 1, m1 x2, x2 কত, x2 হচ্ছে -2, m1 x2 প্লাস m2 x1, x1 হচ্ছে 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে কত আসলো, 14 মাইনাস 2, 2, 12, 12/3 কত আসবে, 4। ওয়াই স্থানাঙ্কটা কত হবে, m1 y2 হচ্ছে -1 প্লাস m1 m1 y2 প্লাস m2 y1 হচ্ছে 5 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু 10, এখানে হলো 9, তাহলে এখানে আসবে 3, 4, 3। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া গেল কত, পি বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া গেল হচ্ছে 4,3। এই পি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল 4,3, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, এবার আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা দুইটা উপায়ে বের করতে পারি, যেরকম আমি বলছিলাম আগেই। কিউ বিন্দুর স্থানাঙ্কটা দুই ভাবে বের করা যায়, কিভাবে, যে আমরা এটা বলতে পারি ওই আগের মতো, যে এরকম বলতে পারি যে কিউ বিন্দু এ বি কে 2:1 অনুপাতে ভাগ করে। সো এটা ধরে তুমি কিউ এর স্থানাঙ্ক বের করতে পারো। অথবা আরেকটু সহজ ভাবে করা যায়, কিভাবে, সহজ ভাবে করা যাবে এইভাবে, যে যেহেতু তুমি এখন পি এর স্থানাঙ্ক যাই না গেছো, তাহলে এখন তোমার আর এই পুরাটা নিয়ে কাজ করা তো দরকার নাই, তুমি জাস্ট এতটুকু নিয়ে কাজ করো, বি থেকে পি পর্যন্ত। এই অংশটুকু কত, এই অংশটুকু হচ্ছে 2, মানে 2 একক, কারণ যেহেতু সমত্রিখণ্ডক এক ভাগ তো এখানে চলে গেছে, এখানে হলো 2। তাহলে কিউ বিন্দুটা হচ্ছে এই বিপি কে বা পিবি কে, যেটাই বলো, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কিউ, এটা মধ্যবিন্দু দিয়েই করবো আমরা, হ্যাঁ হ্যাঁ মধ্যবিন্দু দিয়ে করতেছি। আর তুমি চাইলে ওইভাবেও করতে পারো যে কিউ এ বি কে 2:1 ভাগ করে, হ্যাঁ। অথবা বলতে পারো যে কিউ বি এ কে 1:2 এ ভাগ করে, ঠিক আছে। তো তুমি যেভাবে বলবা তুমি আসলে ওইভাবেই কাজটা করবা, তাহলে অঙ্ক মিলা যাবে, হ্যাঁ। এখন তুমি বললা, মনে করো এরকম, যে তুমি বললা যে কিউ বিন্দু এ বি কে, এ বি বললে বলতে হবে কি, দেখো, কিউ বিন্দু এ বি বললে বলতে হবে এ বি কে এই যে 2:1, 2:1। এখন তুমি যদি বলো যে তুমি বি এ বলবা, তাহলে বি এ বলা মানে দেখো যে কিউ বিন্দু বি এ রেখাকে দেখো, তখন এই যে 1:2, এটা হচ্ছে 2। তাহলে বি এ বললে তখন
দেখো মানগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো? এ বি বললে M1 M2 এর মান এরকম, বি এ বললে M1 M2 এর মান এরকম, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, কথা পাল্টাইলে তোমার হচ্ছে ওই বিন্দুগুলার মানে জাস্ট অবস্থানগুলো তুমি চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ? মানে তোমার কথা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে মানগুলা। মুখস্থ করে অঙ্ক আর কয়দিন করা যাবে? আচ্ছা, তাহলে আমরা এভাবে আর এই পুরাটা নিয়ে কাজ না করে, যেহেতু আমরা এখন পি এর স্থানাঙ্ক জানি, আমরা জাস্ট মধ্যবিন্দু দিয়ে কাজ করব আগে যেরকম বলছিলাম, হ্যাঁ? যে লিখতে পারি যে এখন কিউ বিপি এর বা বিপি রেখাংশের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, সুতরাং x2 কত আসবে? -2 +4 ডিভাইডেড বাই 2, আর y2 আসবে হচ্ছে -1 +3 ডিভাইডেড বাই 2। এখানে আসবে কত? 1, এখানে আসবে কত? 1। তার মানে সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। তো এইভাবে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কটা বের করা যাবে, বুঝছো? তো যদি সমত্রিখণ্ডক বিন্দু বলা থাকে প্রশ্নে, তাহলে তোমার হচ্ছে মাথায় ওই জিনিসটা রাখতে হবে, সমত্রিখণ্ডক বিন্দু বলা মানেই সমান তিনটা ভাগ। সেই ক্ষেত্রে এই বিন্দুগুলা বের করতে হইলে এই যে 1:2, অথবা এটা হচ্ছে 2, আর এটা যদি এটা যখন বের করবা তখন এটা হচ্ছে, এটা দুই ভাগ আর এটা হচ্ছে এক ভাগ। তো এইগুলো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা সমদ্বিখণ্ডক বিন্দু যখন বের করতে বলবে, এই স্থানাঙ্ক গুলো যখন বের করতে বলবে। আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে, দেখো এর পরেরটা হচ্ছে -3,2 একটা বিন্দু, এটার নাম দিলাম এ। -3, -2, আর আরেকটা বিন্দু হচ্ছে বি, এটার নাম হচ্ছে, এটার স্থানাঙ্ক হচ্ছে 6,4। এখন বলছে এই এ বিন্দু এবং বি বিন্দুর সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটা হচ্ছে মূল বিন্দু। তার মানে এই এবি রেখাংশের যে সমত্রিখণ্ডক বিন্দু, তার মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু নিজেই। অপর বিন্দুটার স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, তাহলে অপর বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। এখন খেয়াল করো এখানে, মানে যে যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে, এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দু যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের একটা সমত্রিখণ্ডক বিন্দু, এটা আগে দেখাইতে বলছে, মানে প্রমাণ করে দেখাইতে হবে, হ্যাঁ? তাহলে আমরা আগে এটা বসাই। এ কোথায় আছে? -3, -2, মোটামুটি এই জায়গায় আছে এ। -3, -2। বি হচ্ছে 6,4। বি আছে মোটামুটি এই জায়গায় 6,4। তাহলে দেখো এটা মোটামুটি আমরা হচ্ছে এই যে যোগ করলেই জিনিসটা বোঝা যাচ্ছে যে আসলে এই হচ্ছে এ আর বি ছিল, এই হচ্ছে মূলবিন্দু ও। আর দেখো চিত্র থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে মূলবিন্দু একটা সমদ্বিখণ্ডক বিন্দু, হ্যাঁ? আর আরেকটা সমদ্বিখণ্ডক বিন্দু থাকতে পারে এই জায়গায়। মানে মোটামুটি তিনটা ভাগ যাতে সমান হয় এরকম ভাবে তুমি বসাবা। তাহলে আরেকটা সমদ্বিখণ্ডক বিন্দুর নাম দিলাম আমরা পি, যার স্থানাঙ্ক বললাম x1, y1, বা এক্স ওয়াই বলো শুধু, হ্যাঁ? এক্স ওয়াই, তোমাদের আর কিছু নাই, জাস্ট এক্স ওয়াই বললেই হবে, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে এরকম লিখি যে, ধরি পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, ধরি পি বিন্দুটি এবি রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু, এরকম লিখবা, হ্যাঁ? ধরি পি বিন্দুটি এবি রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। আচ্ছা, একটু চিত্র দেখে বলো তো যে পি বিন্দু এবি কে কত অনুপাতে ভাগ করছে, যেহেতু সমদ্বিখণ্ডক বিন্দু। এবি কে, হ্যাঁ, 2:1, হ্যাঁ। এবি কে 2:1 অনুপাতে ভাগ করবে, যেহেতু পি হচ্ছে একটা সমদ্বিখণ্ডক বিন্দু, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছে যে দেখাও যে একটা সমদ্বিখণ্ডক বিন্দু হচ্ছে মূল বিন্দু। এখন মূল বিন্দু যে একটা সমদ্বিখণ্ডক বিন্দু, সেটা আগে দেখাইতে হবে, বুঝছো?
আচ্ছা, তাহলে আমরা এটা একটু এরকম একটু লিখে নিতে পারি। এখন দেখো মূল বিন্দু, এই যে মূল বিন্দু যে একটা সমদ্বিখণ্ডক বিন্দু, এটা কেমনে আচ্ছা, দেখো এই মূল বিন্দুটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক বিন্দু। এটা এখন তুমি কিভাবে প্রমাণ করবা, এটা আগে আমাদের দেখাইতে বলছে যে মূল বিন্দুটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক বিন্দু। তাহলে দেখো তো মূল বিন্দুটা তখনই সমদ্বিখণ্ডক বিন্দু হবে যখন এই মূল বিন্দুটা এ বি রেখাকে, আমরা যদি এ বি বলি, এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা যদি এরকম প্রমাণ করে দেখাইতে পারি যে মূল বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অথবা তুমি এইভাবে বলতে পারো যে মূলবিন্দু বি এ রেখাকে, তাহলে বি এ বললে হচ্ছে এই অংশটুকু হবে 2, তাহলে মানে 2:1, বি এ বললে হবে 2:1। তো যে কোনো একভাবে বলতে পারো। তাহলে আমরা যদি এতটুকু প্রমাণ করে দেখাইতে পারি যে মূলবিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে ভাগ করছে অথবা 2:1 অনুপাতে ভাগ করছে, যদি ওদিক থেকে চিন্তা করি, তাহলেই হচ্ছে প্রমাণ হয়ে যাবে মূলবিন্দু হচ্ছে একটা সমদ্বিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এখন মূলবিন্দুটা কত অনুপাতে ভাগ করছে সেটা বের করবো আগে, হ্যাঁ। তাহলে আমরা বলি যে ধরি এই কথা, এটা এখানে একসাথে লিখতে পারতা যে ধরি পি এ বি এর একটি সমদ্বিখণ্ডক বিন্দু এবং মূল বিন্দুর কথাটা আগে লিখো, হ্যাঁ। এবং মূল বিন্দু ও এ বি রেখাংশকে, এ বি কে M1, আচ্ছা, M1:M2 অনুপাতে ভাগ করে, M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তাহলে আমরা এই M1:M2টা বের করে যদি দেখি যে এটা 1:2 আসছে, যেহেতু এবি বলতেছি, তাহলে অবশ্যই এতটুকু হচ্ছে 1 আর এতটুকু হচ্ছে 2, যদি আসে তাহলেই হচ্ছে মূল বিন্দুটা সমদ্বিখণ্ডক বিন্দু হবে। ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা এখানে লিখি যে যেহেতু আমরা ওখানে আগে লিখছি যে মূল বিন্দু এবি কে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটাকে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু M1, M1 x2, কত, x2 হচ্ছে 6, M1 x2 প্লাস M2 x1, x1 কত, -3, ডিভাইডেড বাই M1 প্লাস M2। জাস্ট এক্স স্থানাঙ্কটা লিখছি, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, আর লাগবে না। আর গুণন করলে এটা 0 হয়ে যাবে। এখানে আসবে 6M1 -3M2 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 6M1 ইকুয়াল টু 3M2। এটার একটু এদিক সেদিক করে লিখলে পাওয়া যাবে। তাহলে দেখো বের হয়ে গেল M1:M2 ইকুয়াল টু 1:2। তাহলে মূল বিন্দু যে এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি, হ্যাঁ, যেহেতু মূল বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সুতরাং মূল বিন্দু একটা সমদ্বিখণ্ডক বিন্দু এ বি এর, হ্যাঁ। ঠিক আছে, বুঝছো? তোমরা একটু হ্যাঁ হ্যাঁ বইলো। আচ্ছা, শেষ করো। শেষ, বুঝতে পারছো? এটা ও না, এটা এটা ও না, এটা 0 0, শূন্য। ওই যে মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0 0 না, তাহলে মূল বিন্দুর এক্স স্থানাঙ্কটা লিখছি আর কি, হ্যাঁ।
এই যে মূল বিন্দু তো ধরছি এ বি কে m1:m2 তে ভাগ করে, তাহলে মূল বিন্দুটা হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দু। তাহলে মূল বিন্দুর এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু হচ্ছে আমাদের ওই যে সূত্রটা, মানে বিভক্তকারী বিন্দুর এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু, সূত্র বসায় দিচ্ছি, জাস্ট এক্স স্থানাঙ্ক দিয়েই আমাদের হয়ে গেছে, হ্যাঁ, মান চলে আসছে, আর কিছু লাগবে না। না ওইটা দরকার নেই আমার তো। না আমার তো দরকার ছিল জাস্ট m1 m:2 মানে m1 আর m2 এর মান বের করা, এটা তো একটা দিয়ে বের হয়ে গেছে, আর ওয়াই এরটা আর ব্যবহার করে দরকার নাই। ওয়াই এরটা তুমি বসাও একই আসবে। ওয়াই এর স্থানাঙ্ক কত, 0। কাজ হয়ে গেছে, হ্যাঁ। না না না, আর দরকার নাই। না আর লাগবে না আমার তো। উদ্দেশ্যই ছিল m1:m2 বের করা, এটা তো বের হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এই যে এই লাইনটা তুমি, এই যে এই লাইনটা ওই লাইনটা এখানে লিখলে মনে হয় আর বুঝতে সমস্যা হতো না। মূলবিন্দু ও যার স্থানাঙ্ক 0 0, এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এবার বুঝছো? ওই যে মূলবিন্দুর এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু এত। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ বলো। এটা শেষ করি। আচ্ছা এটা শেষ করি, তাহলে আমরা কি পাইলাম, যে যেহেতু মূলবিন্দু এ বি কে 1:2, একটু তোমরা আমি মুখে বলি লিখে নিও, হ্যাঁ। যেহেতু মূলবিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং মূলবিন্দু মূলবিন্দু ও এ বি এর একটি সমদ্বিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তাহলে প্রথম অংশ আমাদের গেল, যে দেখাইতে বলছিল যে মূলবিন্দুটা এ বি এর একটা সমদ্বিখণ্ডক বিন্দু, ওটা আমরা দেখাইলাম। এবার দ্বিতীয় অংশ হচ্ছে যে অপর সমদ্বিখণ্ডক বিন্দু হচ্ছে, ধরছি আমরা কি পি। তাহলে অপর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে অপর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক দেখো তুমি নিজেই বের করতে পারবা। তাহলে অপর সমত্রিখণ্ডক বিন্দু পি, যার স্থানাঙ্ক আমরা কত ধরছি, এক্স ওয়াই, অপর অপর সম ত্রিখণ্ডক বিন্দু পি, এটাকে আমরা হচ্ছে ওই আগের মতো করতে পারো, অথবা জাস্ট হচ্ছে, হ্যাঁ, ও বি নিয়ে কাজ করতে পারো, ও বি কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে। অপর সমদ্বিখণ্ডক বিন্দু, অপর সমদ্বিখণ্ডক বিন্দু পি ও বি কে এইভাবে কথাটা লিখলে একটু মানে অড লাগতেছে। এখানে লিখতে পারো এ বি এর, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি, হ্যাঁ, যে এ বি এর অপর সমদ্বিখণ্ডক বিন্দু পি ও বি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। তো সেখান থেকে তুমি এবার বলতে পারবা এটা সমদ্বিখণ্ডকের সূত্র কি। যেহেতু ও বি নিয়ে কাজ করতেছি, 0+6/2, আর ওয়াই আসবে কত, 0+4/2। তার মানে পি এর স্থানাঙ্ক হচ্ছে 3,2। ঠিক আছে। বুঝছো?